বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কিছু সাধারণ কিছু কমন ভুল যেগুলো দীর্ঘমেয়াদীতে বড় রকম সমস্যার সৃষ্টি করতে পারে, এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশে এমন অনেক বিল্ডিং হয় যেগুলো দেখা যায় যে আমরা বিল্ডিং নির্মাণের আগে প্রপার প্ল্যানিং করতে পারি না, এবং যে প্ল্যানিংগুলো করতে না পারার কারণে ছোট ছোট কিছু ভুল তৈরি হয়, যে ভুলগুলো দীর্ঘমেয়াদীতে অনেক বড় সমস্যা তৈরি হয় এবং সেগুলো চাইলেও আমরা তখন আর সমস্যার সমাধান করতে পারি না। এর মধ্যে সবচেয়ে বড় কমন ভুল যেটা করি সেটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন বা স্ট্রাকচারাল যে ডিজাইনগুলো আমরা করি, সেই ডিজাইনগুলোতে আমরা খরচ কমানোর জন্য প্রপার একজন স্কিল লোকের কাছে না যেয়ে আমরা একজন যারা কম দামে করে দেওয়ার সুযোগ খোঁজে সেই টাইপের একটা আর্কিটেক্ট অথবা সিভিল ইঞ্জিনিয়ার হায়ার করে আমরা যে ভুলটা করে থাকি সে তার খেসারত আমাকে সারা জীবন দিতে হয়। অ্যাজ লাইক একজন প্রফেশনাল আর্কিটেক্টের কাছে যদি আমরা একটা বাড়ির নির্মাণের কাজ দেই, তারা যত সুন্দর করে একটা নকশা তৈরি করেন এবং এতে স্ট্রাকচারাল ডিজাইনার যেই সাপোর্টটা দেয়, দুজন যদি প্রপার ওয়েতে সাপোর্ট দেয়, দেখা যায় যে এখানে আমার বিল্ডিং ম্যাটেরিয়ালস কস্টও কমে আসে এবং বিল্ডিংয়ের সৌন্দর্য এটা সারা জীবনের জন্য খুবই চমৎকার একটা বহিঃপ্রকাশ ঘটে। আলটিমেটলি দেখা যায় যে কিছু টাকা সেভ করার জন্য আমরা হয়তো একজন স্কিল সেই লোকের কাছে না দিয়ে আমরা হয়তো অল্প দামের একটা বাজেটটাকে কমানোর চেষ্টা করি, যে কম বাজেটে আমি কিভাবে ডিজাইন তৈরি করব। কিন্তু এই কম অল্প কিছু টাকা সেভ করতে যেয়ে আমি সারা জীবন একে তো হচ্ছে ম্যাটেরিয়ালস কস্টও অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত দিতে হয়, এবং আমার যে বিল্ডিং এর যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্যের জায়গাটাও আমাকে কনসিডার করতে হয়। 2 নম্বর যে ভুলটা আমরা প্রায় সময় করে থাকি সেটা হচ্ছে নির্মাণ সামগ্রী যে ব্যবহার করতে হবে, নির্মাণ সামগ্রী নির্বাচনে আমরা ভুল করে থাকি। এই নির্বাচনে ভুল করতে গিয়ে আমরা যে প্রবলেমটা হয়, এটা প্রায় সময় আমাদের একই কারণ, বাজেট কমানোর জন্য আমরা দেখা যায় যে নির্মাণ সামগ্রীটা একটু কম দামে দিয়ে আপাতত বিল্ডিংটা বানাই, এরকম চিন্তা করে আমরা হয়তো নির্মাণ সামগ্রীতে খুব মনোযোগ না দিয়ে যে ভুলটা করে থাকি। দীর্ঘমেয়াদীতে চাইলেই পরবর্তীতে আমরা এই ম্যাটেরিয়ালস তো চেঞ্জ করা সম্ভব না। বিল্ডিং বানানো হয়ে গেছে, কিন্তু এখন 2 বছর 3 বছর 4 বছর পর কোনো কোনো বিল্ডিং এ দেখা যায় যে 2 বছর পর থেকে যে আপনি যে কম দামি ম্যাটেরিয়ালস ইউজ করেছেন সেই খেসারতটা দেওয়া শুরু হয়ে যায়, এবং এতে করে কি হয়, আপনি চাইলে আর বিল্ডিং তো আর পরিবর্তন করা সম্ভব হয় না, বা ওই সময় আর ম্যাটেরিয়ালস পরিবর্তন করতে পারেন না। এটার এই সমস্যার সমাধান হওয়া সম্ভব না, সারা জীবন ধরেই আপনাকে এই সমস্যা বয়ে বেড়াতে হয়। এরপর আরেকটা যে সমস্যা আমরা কমনলি করে থাকি, যে আমরা বিল্ডিং নির্মাণের স্ট্রাকচারাল ডিজাইন করে ফেলতেছি, বা সিভিল সিভিল বা স্ট্রাকচারাল বা আর্কিটেকচারাল ডিজাইন করে ফেলি। অনেক সময় দেখা যায় আমরা সয়েল টেস্ট করি না, অনুমানের উপরে আমরা ডিজাইনগুলো করে ফেলি। খেসারত দিতে হয় কিন্তু এটা দীর্ঘমেয়াদীতে। দেখা গেল আপনি বিল্ডিং তৈরি করে ফেলতেছেন, দোতলা 3 তলা তৈরি করে ফেলার পর যখন আপনি বুঝতে পারেন যে আমার এখানে সয়েল টেস্টটা করে নেওয়া দরকার ছিল, অথবা আপনি হয়তো পুরো বিল্ডিং বানিয়ে ফেলছেন কিন্তু আপনি সয়েল টেস্ট না করে করে ফেলছেন, এটার যদি কোনো স্ট্রাকচারাল ফল্ট হয়ে থাকে তখন কিন্তু এটা সমাধান করা সম্ভব না। আলটিমেটলি কি হয়, এই সমস্যাটা আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এরকম আরো যে প্রবলেমগুলো থাকে, এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লাম্বিং বা ইলেকট্রিক্যাল ডিজাইনের সমস্যা। প্লাম্বিং বা ইলেকট্রিক্যাল ডিজাইনের যে সমস্যাটা হয়ে থাকে, আমরা প্রায় সময় বিল্ডিং বানাই, দেখা যায় যে আর্কিটেকচারাল পেমেন্ট ক্লিয়ার করে, তারপরে স্ট্রাকচারাল পেমেন্ট ক্লিয়ার করে, কিন্তু ইলেকট্রিক্যাল পেমেন্টের সময় অনেক সময় গড়িমসি হয়, বিকজ অফ ইলেকট্রিক্যালের ডিজাইনটা লাগে বিল্ডিং এর একদম লাস্টে। তো দেখা যায় যে ইলেকট্রিক্যাল যে ডিজাইন তৈরি হয়, এই ডিজাইনটা আমরা প্রপার ওয়েতে আমরা করি না। এটা দেখা যায় যে অনেকটাই জোড়াতালি লাগিয়ে আমরা এই কাজটা করি। কখনো কখনো দেখা যায় হয়তো একটা প্রফেশনাল লোক ইউজ করি, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় না। আর একেবারেই ইউজ করা হয় না সেটা হচ্ছে প্লাম্বিং ডিজাইনের ক্ষেত্রে। প্লাম্বিং ডিজাইনটা হচ্ছে সবচেয়ে অবহেলিত একটা ডিজাইনের ভিতরে একটা পার্ট। বাট দুঃখের বিষয় হচ্ছে আপনার প্লাম্বিং এ যখন প্রবলেম তৈরি হয় তখন বোঝা যায় পুরো বিল্ডিংটাই অকেজো। কতটা পেইন নিতে হয় শুধুমাত্র এই প্লাম্বিং এর সঠিক ডিজাইন না থাকার কারণে। এটা আসলে বিল্ডিংটা হওয়ার পর বোঝা যায়। আপনি বিল্ডিং হ্যান্ড ওভার দিয়ে ফেলছেন, 6 মাস পরে দেখা যাচ্ছে প্লাম্বিং এর এখানে সমস্যা, ওইখানে সমস্যা, এটা আপনার রিপেয়ার করতে পারতেছেন না, ওইটা রিপেয়ার করতে গেলে এই দেয়াল পুরাটা ভাঙতে হচ্ছে। এটা যে কি পরিমাণ পেইন, যার বাড়িতে এই জিনিসটা না ঘটছে সেটা বোঝে না। সো বাড়ি বানানোর আগে এটা বোঝা যায় না, এটা বুঝতে হয় বাড়ি বানানোর 6 মাস পরে। যে কারণে এই প্রবলেমগুলো প্লাম্বিং ডিজাইন অথবা ইলেকট্রিক্যাল ডিজাইন, এটাতে যে আমরা মনোযোগের অভাব থাকার কারণে যে এটার যে একটা দীর্ঘমেয়াদী ইফেক্ট পড়ে, সেটা আসলে আমরা অনেক সময় বিল্ডিং বানানোর সময় বুঝতে চাই না, এবং এটা নির্মাণ অবস্থায় যদি আমরা সঠিকভাবে প্ল্যানটা না করি, এটা দেখা যায় হ্যান্ড ওভার হওয়ার পরে ব্যাপক প্যারা নিতে হয়। এই ছোট ছোট বিষয়, যেমন ওই যেটা বললাম ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং এর আরেকটা পার্ট হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এই ড্রেনেজ সিস্টেমটা নিয়ে আমরা প্রথম দিকে অনেক সময় মাথায় ঘামাই না, দেখা যায়। আর এটার ফলে কি হয়, আমরা যখন বিল্ডিং হ্যান্ড ওভার দিতে যাই বা বিল্ডিং ফিনিশিং পর্যায়ে এসে, তখন এটার একটা আলাদা ঝামেলার মধ্যে পড়তে হয়।
সো এই জায়গাগুলো যদি আসলে আগে থেকে আমরা একটু প্ল্যানিং করি, যে সঠিকভাবে আমরা বাজেটের দিক থেকে কৃপণতা না করে আমরা যদি সঠিক একজন ভালো একজন আর্কিটেকচারাল ডিজাইন বা স্ট্রাকচারাল ডিজাইনারকে দিয়ে যদি আমরা ডিজাইনগুলো করি, আমরা যদি পুরো বিল্ডিং এর প্লাম্বিং প্ল্যানটা আগে করে রাখি বা ইলেকট্রিক্যাল ডিজাইনটাও আমরা স্কিল কাউকে দিয়ে করাই, ছোট ছোট বিষয় কিন্তু দীর্ঘমেয়াদীতে আপনার অনেক হ্যাসেল ফ্রি থাকার সম্ভাবনা থাকবে। আর ড্রেনেজ সিস্টেমের কথাটা তো লাস্টে বললামই, যে এগুলো যদি প্লাম্বিং ডিজাইনের সময় যদি আপনার ড্রেনেজ সিস্টেমগুলো যদি আগে থেকে করা থাকে, একটা বিল্ডিং বানাতে গেলে যে প্যারাগুলো আপনি নিচ্ছেন, হয়তো শুরুতে নিচ্ছেন, কিন্তু দীর্ঘমেয়াদীতে আপনার অনেক রিলিফ থাকা সম্ভব। এবং ম্যাটেরিয়ালসে যে বাজেট কমাতে যে আমরা যে মানে কম দামি ম্যাটেরিয়ালস ব্যবহার যদি না করি, তাহলে দীর্ঘমেয়াদীতে আমাদের আসলেই একটা সুন্দর বিল্ডিং নির্মাণ করা খুবই সহজ হতে পারে। এছাড়াও আরো যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে পরিবেশের দিকে একটু নজর দেওয়া। আমাদের দেশে প্রায় জায়গায় দেখা যায় যে আসলে পরিবেশের ক্ষতি করেও আমরা অনেক সময় বিল্ডিং গুলো বানাচ্ছি। আপনি যখন এখন পরিবেশের ক্ষতি করে আপনি বিল্ডিংটা বানাচ্ছেন, এই বিল্ডিং দীর্ঘমেয়াদীতে একটা সময় দেখা যাবে যে আপনার কোথাও না কোথাও একটা ফল্ট বের হলে আপনাকেও সেই প্যারিশানিটাই নিতে হবে। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে পরিবেশের দিকে যেটা আমাদের ফারের রুলস অথবা ড্যাবের রুলস, এটাকে অনেকভাবে এটা প্রয়োগ করার চেষ্টা চলছে। তো এটা যদি মানে 100% প্রয়োগ করা যায়, দেখা যাবে যে আমাদের একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্বটা দূরত্ব থাকার কারণে আলো বাতাসটা সুন্দরভাবে আসবে এবং বিল্ডিং গুলো দীর্ঘমেয়াদী হবে। এই টপিকগুলোর পরে আরো যেগুলো দরকার সেটা হচ্ছে একটা দক্ষ জনবল দরকার। আমাদের দেশে এটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের দেশে এত বছর যাবত রিয়েল এস্টেট প্র্যাকটিস চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা লেবার ফাংশনটা, স্কিল লেবার ফাংশন ডেভেলপ করতে পারি না। আমাদের দেশে এখনো অশিক্ষিত বা আনারি লেবার দিয়েই আমাদের বিল্ডিং গুলো ডেভেলপ করতে হয়। তারা হয়তো একজন দক্ষ একজন মিস্ত্রির সাথে থেকে থেকে সে কাজ শেখে, এরকম ভাবে আমরা বিল্ডিং গুলো প্রায় সময় করি। তো এখানে যদি একটু স্কিল লেবার নেওয়া যায়, তাহলে দেখা যায় যে আপনার বিল্ডিংটা আরো অনেক সুন্দর হয়। কিন্তু এটা আসলে কিছুই করার নেই, আমাদের দেশে স্বভাবগতভাবে আমরা একটু ফাঁকিবাজি দিয়েই চলি। সো এই ফাঁকিবাজি অবস্থা থেকে একটা আনস্কিল টিমকে দিয়ে এত সুন্দর বিল্ডিং বানানো, এটা আসলে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সো এই জায়গাটাতে যদি একটু মনোযোগ দেওয়া যায়, তাহলে আপনার বিল্ডিংটা অনেক সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও আরো যে বিষয়গুলো মানে বিল্ডিং বানানোর সময় একটু মনোযোগ দেওয়া দরকার, সেটা হচ্ছে ধরেন আপনার বিল্ডিং এ প্রত্যেকটা জায়গায় অনুমোদনগুলো ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে বিল্ডিং বানানো শুরু করে দিয়েছে, কিন্তু প্রপার ওয়েতে অনুমোদন যেগুলো নেওয়া দরকার ছিল সেগুলো হয়তো নেওয়া হয় না। ফলাফলে অনেক সময় দেখা যায় বিল্ডিং অর্ধেক হওয়ার পর বিভিন্ন আইনি জটিলতা শুরু হয়। এটা হতে পারে যে দেখা গেল যে আপনি আপনার যত স্কোয়ার ফিটের বিল্ডিং বানানোর আশা করেছিলেন, হয়তো অনুমোদন অতটুকু পান নাই। তখন দেখা যায় যে বিল্ডিংটা হাফ ডান অবস্থা, মানে কমপ্লিট করতে পারছে না। বছরের পর বছর এরকম অনেক জায়গাতেই দেখা যায় যে এটা হয়তো আপনাদের, আমার মনে হয় ঢাকা শহরে যে কোনো জায়গায় যে কেউ যারা ভিডিওটা দেখছে তার নজরে অলরেডি একটা বিল্ডিং হয়তো চোখে পড়ে গেছে, যে হ্যাঁ এরকম একটা বিল্ডিং আছে যেটা হয়তো অনেক বছর যাবত একই অবস্থায় দেখতেছি। এগুলোর মূল কারণ হচ্ছে অনুমোদন ঠিক মতো না নিয়ে আমরা কাজ শুরু করে ফেলছি। পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা যেটুকু আশা করেছিলাম ওই অনুমোদনটা না পাওয়ার কারণে বিল্ডিংটা হয়তো আইনি জটিলতায় পড়ে গেছে। সো এই টাইপের ঝামেলায় যদি না পড়তে চান, তাহলে আসলে যে কোনো সংস্থা, যে সংস্থাগুলোর অনুমোদন দরকার, আগে অনুমোদনগুলো নিয়ে ভবনের কাজ শুরু করা উচিত। এছাড়াও আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে আমরা বিল্ডিং যখন আমরা প্ল্যান করি যে আমরা বিল্ডিংটা বানাবো, তখন যাদের সাথে আমরা আলোচনা করি, আলটিমেটলি দেখা যায় যে আমাদেরকে যে বাজেটটা দেয় আর বিল্ডিং বানাতে গেলে যে বাজেটটা হয়, যে কস্টিংটা হয়, বাজেট আর কস্টিং এর সাথে আসলে মেলে না। এটার মানে একাধিক কারণে মেলে না। মানে এটা হয় কি, দেখা যায় যে যাদের কাছ থেকে তারা পরামর্শটা নিই, আমরা যখন একটা বাড়ি বানাতে যাই, বাড়ি বানানোর সময় আমরা যে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে পরামর্শ নিই, এদের অনেকের একটা ছোট্ট একটা বিষয় থাকে যে দেখেন আমি যদি প্রথমে বলে দিই 5 কোটি টাকা লাগবে, তাহলে হয়তো উনি নামবে না। কিন্তু আমি যদি বলি আচ্ছা 3 কোটি টাকা হলে মানে আপনি শুরু করে দিতে পারেন, আলটিমেটলি উনি মাঝপথে যে আর থামে না। তখন দেখা যায় আস্তে 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 উনি আরো 1 কোটি 1.5 কোটি টাকা বের করে হয়তো বিল্ডিংটা কমপ্লিট করে ফেলে। এটা যুক্তিসঙ্গত, কিন্তু আসলে এটা কতটুকু মানে নৈতিকতা সম্পূর্ণ তা আমি বলতে পারবো না। কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটে। দেখা যায় যে একটা বিল্ডিং কমপ্লিট করতে হয়তো, ধরি আমি ছোটখাটো একটা বিল্ডিং যদি ধরি, 3 কাঠার একটা বিল্ডিং করতে হয়তো দেখা গেল যে হয়তো 2 কোটি টাকা লাগতেছে। তাদের কাছে যদি আপনি ইনফরমেশন গুলো নিতে চাই, দেখা যায় যে প্রায় সময় এরকম একটা ভুল তথ্য থাকে, যে তথ্যগুলো আপনি চাইলে আগে এটা সংশোধন করা সম্ভব হয় না। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একজন স্কেল বাজেট যে করতে পারে, যে লোক কস্টিং করতে পারে, এরকম একজন লোকের সাথে যদি আগে আলাপ করে নেন, দেখা গেল আপনার বাজেটটা মানে ফেল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তবে সেই ক্ষেত্রে আপনাকে আগে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আপনি আসলে যতটুকু বাজেট আছে প্রয়োজনে আপনি অতটুকু বিল্ডিং এর ডিজাইন করেন, নো প্রবলেম। পরে আপনি আস্তে আস্তে বাড়ান, কিন্তু পুরাটার ডিজাইন করে পুরাটার প্ল্যানিং করে আপনি হয়তো কাজ শুরু করেছেন, হাফ কাজ করার পরে আপনার বাজেট শর্ট হয়ে গেছে, এই টেনশনটা যেন আপনার কাজের মধ্যে না থাকে।
আর এরপরও আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দেখা যায় যে আমরা সময় নিয়ে খুব একটা সচেতন থাকি না। আমরা মানে একটা বিল্ডিং করার জন্য যে একটা গ্যাং চার্ট বা আমরা যদি একটা প্ল্যান করে রাখি যে কতদিন কোনটার পেছনে সময় দিব, কোনটার পরে কোনটার কাজ ধরবো, এইটা যদি প্ল্যান করা থাকে তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হয়। বাংলাদেশে অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে যারা হচ্ছে দেখা গেল যে ওই কন্ট্রাক্টর দিয়ে কাজ শুরু করেছে, এটার কোনো প্ল্যানিং নেই যে আমি কতদিনের মধ্যে কাজটা কমপ্লিট করবো, এটাও যেমন প্ল্যানিং নেই। শুধু একটা মুখে মুখে কথা আছে যে এত তারিখে হ্যান্ড ওভার হবে, বাট এই হ্যান্ড ওভারটা টাইম মতো হয় না। এর মূল যতগুলো কারণ আছে, এর একটা কারণ হচ্ছে আমরা আসলে সময়ের প্রতি মানে আমরা মনোযোগটা দিই না, যে কতদিনের মধ্যে কোনটা করার কথা। ওইটা যদি না হয়ে থাকে তাহলে অল্টারনেটিভটা আমি কিভাবে করব, যে গ্যাপটা পড়েছে সেই গ্যাপটা আমি মানে কিভাবে ওভারকাম করব, এই প্ল্যানিংটা না থাকার কারণে আলটিমেটলি দেখা যায় যে 3 বছরে যে বিল্ডিংটা হ্যান্ড ওভার দেওয়ার কথা সেই বিল্ডিংটা 3 বছরে না দিয়ে 4 বছর হয়ে যাচ্ছে। এবং এটা নিয়ে মানে খুব বেশি যে আমাদের দেশে এটা নিয়ে প্রবলেম ফেস করছে, এটা যে সমাধানের একটা চিন্তা বের করা, এটার পদক্ষেপ বাংলাদেশে খুব একটা দেখা যায় না। বাট যারা ক্রেতা তারা কিন্তু ব্যাপকভাবে ভুক্তভোগী হয়, এবং যিনি বিল্ডিংটা বানাচ্ছেন তিনিও কিন্তু মানে এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়। সো এই জায়গাগুলো যদি আগে থেকে একটু প্ল্যানিং করে কাজ শুরু করা যায়, আমি যে টপিকগুলো বললাম এই টপিকগুলো যদি একটু প্ল্যানিং করে কাজ শুরু করা যায়, তাহলে কনফিডেন্টলি বলতে পারি বাড়ি নির্মাণের ক্ষেত্রে অন্তত নির্মাণের মাঝপথে যে আপনি খুব একটা প্রবলেমে পড়বেন না, এবং খুব স্মুথলি আপনি আপনার বাড়ির কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।